হ্যালো গাইস, ওয়েলকাম টু থ্রিল টাইম। আজকের এই ভিডিওতে তোমাদের জন্য হাসতে হাসতে পাগল করা ফ্যামিলি ড্রামার পার্ট 3 নিয়ে এসেছি। যদি তোমরা পার্ট 1 আর 2 না দেখে থাকো তাহলে আগে মাথা কিছুই বুঝবা না, তাই আমি পিন কমেন্টে আর ডেসক্রিপশনে পার্ট 1 আর 2 এর লিংক দিয়ে দিব। আর তাছাড়া তোমরা আমার চ্যানেলে যেয়ে সেখান থেকে প্লেলিস্টে গেলে সেখানে সবগুলো পার্ট পেয়ে যাবা। তো নেক্সট এপিসোডে দেখা যায় সিউক তার বাসায় বসে আরামে টিভি দেখছে। তখনই তার মা বলে, সিউক তোর মনে আছে আজকে কিন্তু তোর টুইন কাজিনটা আসবে আমাদের বাসায়। এটা শুনে সিউক আমাদের তার টুইন কাজিনদের সম্পর্কে বলে, এদের নাম হলো ইউক আর গুক। সিউক আমাদের বলে এরা দুজন দেখতে ঠিক যতটা সেম ঠিক ততটাই তাদের পার্সোনালিটি ডিফারেন্ট। একজন খুবই ভদ্র আর একজন খুবই অসভ্য। তবে আর যাই হোক, আমি তাদের দুজনকেই অনেক ভালোবাসি। এই বলে সিউক পিছনে তাকাতেই দেখে ইউক আর গুক চলে এসেছে। ইউক যে কিনা অনেক বেশি ভদ্র ছেলে, গুক যে কিনা অনেক বেশি অভদ্র ছেলে। এদের দেখে সিউক বলে, আরে তোরা তো অনেক বড় হয়ে গেছস, আমি এটা ভাবিই না। এই দুই ভাই সিউকদের বাড়িতে এসেছে সিউকে তাদের জন্য গার্লফ্রেন্ড খুঁজে দিতে বলার জন্য। সিউক বলে তার এসব ফালতু কারবারের সময় নাই। এটা শুনে গুক সিউককে অনেক তাড়া করে আর তাকে শেষমেশ অনেক মারে। আর তাই সিউককে আর উপায় না পেয়ে তাদের জন্য গার্লফ্রেন্ডের ব্যবস্থা করে দিতে হবে। সে একটা ব্লাইন্ড ডেট এজেন্সির সাথে কথা বলে তাদের দুজনের জন্য দুটো ব্লাইন্ড ডেট ফিক্স করে। গুক তখন সিউকে থ্যাংক ইউ বলে একটা ধাক্কা মারে। আসলে গুকের থ্যাংক ইউ বলার স্টাইল হচ্ছে এটা। ইউকও মহা খুশি। এরপর যেদিন ডেটের দিন চলে আসে সেদিন সকালে সিউকে কল করে এজেন্সি থেকে জানানো হয় যে তারা যে দুইটা ব্লাইন্ড ডেট ফিক্স করেছে তাদের মধ্যে একটা মেয়ে আসতে পারবে না, কারণ তার কালকেই বিয়ে হয়ে গেছে। এটা শুনে তো সিউকের মাথা নষ্ট, কারণ এদেরকে গার্লফ্রেন্ডের ব্যবস্থা না করে দিতে পারলে তার খবর আছে। তখনই সিউকের মাথায় একটা বুদ্ধি আসে যে এমনিতেই কোনো মেয়েই এই দুই ছাগলকে পছন্দ করবে না, একটা অসভ্য আর আরেকটা একটু বেশি ভদ্র। তাই সে ভাবে সে একটা মেয়েকে দিয়েই এই দুই ভাইকে ডেট করাবে। ডেটের দিন সিউক ইউক মানে ভদ্র ছেলেকে বলে, ভালো মতো ডেট করবি, আমি বাইরেই আছি, আমি তোরে মাঝে মাঝে কল দিব, তুই আমার কাছে আসবি, তারপর আমি তোকে কিছু লাভ অ্যাডভাইস দিব। ইউক বলে ওকে ওকে। এরপর সিউক রেস্টুরেন্টের অন্য পাশে দিয়ে একদম সেম কথা গুককেও বলে। গুক প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। এরপর গুক সিউকে থ্যাংক ইউ বলে। এরপর ভদ্র ছেলে ইউক যায় দেখা করতে। সে সুন্দর করে মেয়েটাকে জিজ্ঞেস করে, তুমি ইয়েরিম না? আসলে মেয়েটার নাম ইয়েরিম। ইয়েরিম বলে হ্যাঁ। সে মেয়েটার সাথে অনেক সুন্দরভাবে কথা বলে, তাকে বলে তুমি অনেক সুন্দর দেখতে। ইয়েরিম এসব শুনে অনেক খুশি হয়ে যায়। ওয়েটার তাদেরকে খাবার দিয়ে যায়। তখনই সিউক ভদ্র ছেলে ইউকে মেসেজ দিয়ে বলে, তুই মেয়েটাকে বল তুই ওয়াশরুমে যাবি, এই কথা বলে তুই আমার সাথে বাইরে এসে দেখা কর, আমি তোকে লাভ অ্যাডভাইস দিব। ভদ্র ছেলে ইউক তাই করে। সে মেয়েটাকে বলে তুমি খেতে থাকো, আমি ওয়াশরুম থেকে আসছি। অনেক সময় হয়ে যায়, তবে ভদ্র ছেলে ইউক না আসায় মেয়েটা ভাবে নিশ্চয়ই ইউক হাগু দিচ্ছে, এজন্যই এত লেট হচ্ছে। ইয়েরিম ভেবেছিল ইউক আসলে পরে সে খাবার খাবে, কিন্তু যেহেতু সে আসছে না তাই সে তার খাওয়া স্টার্ট করে দেয়। তখনই সিউক অভদ্র ছেলে গুকে পাঠায়। গুক এসে বলে তুমি ইয়েরিম না? ইয়েরিম অবাক হয়ে বলে হ্যাঁ। গুক বলে তুমি আমার রাইখেই খাওয়া স্টার্ট করে দিছো? ইয়েরিম বলে তোমার লেট হয়ে যাচ্ছিল তাই। অভদ্র ছেলে গুক বলে আরে হ্যাঁ, অনেক কষা জ্যাম লেগেছিল যে তাই। গুক আসলে এখানে রাস্তার জ্যামের কথা বলছে, কিন্তু মেয়েটা ভাবে গুক হয়তো তার হাগুর বিবরণ দিচ্ছে। তাই ইয়েরিম গুককে বলে তোমার ডিটেইলে সবকিছু বলতে হবে না, কিন্তু গুক তবুও বলে আরে জানো না, এখনো একটু একটু লেগে আছে, পুরোপুরি শেষ হয় নাই, মনে হয় সারাদিন এভাবেই আটকে থাকবে। গুক রাস্তার জ্যামের কথা বলছে, কিন্তু ইয়েরিম ভাবে গুক আধা হাগু দিয়েই চলে এসেছে। এইসব শুনে তো ইয়েরিম আর খাবার খায় না, কিন্তু গুক মজা করে খাবার খায়। এদিকে সিউক ভদ্র ছেলে ইউককে লাভ অ্যাডভাইস দেওয়ার পর বলে যাহ এবার। এই বলে সে অভদ্র ছেলে গুককে মেসেজ দিয়ে বলে মেয়েটাকে বল তুই একটু বাইরে যে কারোর সাথে কলে কথা বলবি, এই বলে বাইরে এসে আমার সাথে দেখা কর। অভদ্র ছেলে গুকও তাই করে। অভদ্র ছেলে গুক যেতে না যেতেই ভদ্র ছেলে ইউক চলে আসে আর বলে সরি আমি অনেক লেট করে ফেলেছি। ইয়েরিম বলে কিন্তু তুমি তো অনেক তাড়াতাড়ি চলে আসলা। ভদ্র ছেলে ইউক তখন তার খাবারের প্লেটের দিকে তাকালে দেখে তার খাবার আধা হয়ে গিয়েছে। তখন ইয়েরিম বলে স্টেক আমার অনেক মজা লাগে, আই লাভ স্টেক সো মাচ। এসব শুনে ভদ্র ছেলে ইউক বলে তার মানে তুমি আমার আধা স্টেক গিলছো? আচ্ছা, তো তাহলে এমন হয় সিওলের মেয়েরা। তখনই ওয়েটার এসে বলে স্যার ম্যাম আপনার কি একটু মদ খাবে? ইয়েরিম বলে হ্যাঁ, তবে ভদ্র ছেলে ইউক বলে না না আমি খাই না, থ্যাংক ইউ। ইয়েরিম তাকে জিজ্ঞেস করে তুমি ড্রিঙ্ক করো না? ভদ্র ছেলে ইউক বলে না না কখনো করি না। এটা শুনে ইয়েরিম অনেক হ্যাপি হয়ে যায়। এদিকে সিউক অভদ্র ছেলেকে বাইরে ডাকার পর সে একটু বিরক্ত হয়ে যায় সিউকের ফালতু ফালতু লাভ অ্যাডভাইস শুনে।
তবুও সে সিওকে থ্যাংক ইউ বলে। এদিকে ভদ্র ছেলে ইউক ইয়েরিমকে গান শোনাচ্ছিল আর বলে আমি এত ভালো গান গাইতে পারি না, সবাই বলে আমি নাকি মশার মতো গান গাই। ইয়েরিম বলে হ্যাঁ এটা সত্য। এইসব বলে তারা হাসাহাসি করতে থাকে। তখনই সিও তাকে ডাক দেয়। ভদ্র ছেলে ইউক বলে আমি আসছি, এই বলে সে চলে যায়। তখন ইয়েরিমকে তার ফ্রেন্ড কল করে। ইয়েরিম বলে ছেলেটা খুবই ভালো, জেন্টেল আর অনেক সুইট, আর জানোস ও তো ড্রিঙ্কও করে না। এই বিষয়টা তো আমার কাছে আরো বেশি ভালো লাগছে। তখনই অভদ্র ছেলে গুক চলে আসে আর ইয়েরিমের মদ নিয়ে খেতে থাকে। ইয়েরিম তো এটা দেখে পুরাই শক। এখানেই শেষ না, গুক মদ শেষ করে ওয়েটারকে আরো মদ দেওয়ার জন্য বলে। এটা দেখে ওয়েটারও শক। ইয়েরিম তখন ভাবে এই ছেলের কি ব্রেইনের তার ছিলা নাকি। এদিকে ভদ্র ছেলে ইউক সিউকে বলে আমাদের মতোই সবকিছু ঠিকঠাক আছে, তোমাকে আর লাভ অ্যাডভাইস দিতে হবে না, তুমি এখন বাড়ি চলে যাও। সিউক বলে না না সমস্যা নেই, থাক থাক। ভদ্র ছেলে বলে ওকে আমি গেলাম। তখনই সিউক অভদ্র ছেলে গুকে কল দেয়। গুক তো এবার পুরাই ফায়ার, রাগে সে চিল্লায় সিউকের কাছে যায়। এদিকে ইয়েরিম তো আর সেই বান্ধবীকে মেসেজ দিয়ে বলে ছেলেটা পুরাই জঙ্গলি, একদম সাইকো। তখনই আরেক সাইড থেকে ভদ্র ছেলে ইউক চলে আসে আর ইয়েরিমকে সরি বলে এত দেরি হওয়ার জন্য। ইয়েরিম তখন ভাবে কি পাগল রে বাবা। ভদ্র ছেলে ইউক এইবার তার প্লেটের দিকে তাকালে দেখে এইবার তো তার স্টেক পুরাই ভ্যানিশ। সে মনে মনে ভাবে সিওলের মাইয়ারা যে এত খাদক আগে জানতাম না, আমার পুরা স্টেকই গিলে ফেলছে এই মাইয়া। ভদ্র ছেলে ইউক ইয়েরিমকে বলে তুমি মনে হয় স্টেক একটু বেশি পছন্দ করো। ইয়েরিম বলে হ্যাঁ এখন আমাকে যেতে হবে। ইউক তখন বলে দাও তোমার ব্যাগটা, তোমার নিশ্চয়ই অনেক কষ্ট হচ্ছে। ইয়েরিম প্রথমে তার ব্যাগটা দিতে চায় না, তবে ভদ্র ছেলে ইউক তার কাছ থেকে জোর করে ব্যাগটা নিয়ে নেয়। এদিকে অভদ্র ছেলে গুক সিউকের ধোলাই করছে তাকে বারবার ডাকার জন্য। এদিকে এরা বাইরে আসার পরও সিউক ভদ্র ছেলে ইউকে ডাক দেয়। ইউকও তখন আবার যায়। ভদ্র ছেলে ইউক যেতে না যেতেই অভদ্র ছেলে গুক চলে আসে আর ইয়েরিমকে জিজ্ঞেস করে তুমি বাইরে কেন। ইয়েরিম বুঝে না সে কি উত্তর দিবে। তখনই সে দেখে তার ব্যাগটা গুকের হাতে নেই, তাই সে তার ব্যাগের বিষয়ে গুকে জিজ্ঞেস করে। অভদ্র ছেলে গুক বলে কি ব্যাগ, আমার তো ব্যাগ ক্যারি করতে একদমই ভালো লাগে না, এই কারণে আমি বাসায় রেখে আসছি। আসলে অভদ্র ছেলে গুক ভাবছে ইয়েরিম হয়তো তার ব্যাগের কথা বলছে। ইয়েরিম বলে কি তোমার বাসায়, কোথায় তোমার বাসা? গুক বলে আমার বাসাতে এবাকে। ইয়েরিম বলে কি এত দূরে কেমনে গেলা? অভদ্র ছেলে গুক বলে বাসে, কারণ আমার কাছে লাইসেন্স নাই, আমি কার চালাতে পারি না, আমার কারও নাই। তখনই অভদ্র ছেলে গুকের মনে পড়ে সে হয়তো টেবিলে ভুলে কিছু রেখে এসেছে, তাই সে সেটা নিতে চলে যায়। তখনই ভদ্র ছেলে ইউক কার নিয়ে চলে আসে আর বলে চলো তোমাকে তোমার বাড়িতে দিয়ে আসি। ইয়েরিম তাকে জিজ্ঞেস করে এই কার কই থেকে আসলো। ভদ্র ছেলে ইউক বলে এটা ওই সাইডে পার্ক করা ছিল, আসলে এটা ভদ্র ছেলে ইউকের কার। তবে ইয়েরিম ভাবে ইউক হয়তো এই কার চুরি করে এনেছে। সে দেখে কারের পিছনের সিটে তার ব্যাগ। সে ভদ্র ছেলে ইউকে জিজ্ঞেস করে কার কি তুমি ড্রাইভ করবা? ভদ্র ছেলে ইউক বলে হ্যাঁ। ইয়েরিম মনে মনে ভাবে কত বড় খারাপ, একে তো কার চুরি করছে তার উপরে লাইসেন্স ছাড়া কার চালাবে। তখনই ভদ্র ছেলে ইউকের হাগুর চাপ পায়, তাই সে ইয়েরিমকে বলে ওয়াশরুমে যায়। ইয়েরিম মনে মনে ভাবে এইটাই চান্স, ব্যাগ নিয়ে এখন আমারে এই পাগলের হাত থেকে পালাইতে হবে। কার থেকে ব্যাগ নিতে না নিতেই অভদ্র ছেলে গুক চলে আসে সেখানে আর সে ভাবে এটা হয়তো ইয়েরিমের কার, তাই সে তাকে তার কারে বসিয়ে বলে ড্রাইভ করো। এদিকে ভদ্র ছেলে ইউক হাগু শেষ করে এসে দেখে ইয়েরিম তার কার চুরি করে পালাইছে। সে ভাবে ইয়েরিম অনেক বড় একটা চোর, প্ল্যান করে ষড়যন্ত্র করে তার কারটা চুরি করছে। এদিকে ড্রাইভ করতে করতে ইয়েরিম ভাবে এই চোর যে আমারে দিয়ে কার ড্রাইভ করাচ্ছে, পুলিশ তো আমারও চোর ভাববে। অভদ্র ছেলে গুক বলে চলো আমরা এমন একটা জায়গায় যাই যেখানে ফ্রেশ হাওয়া আছে। ইয়েরিম ভাবে ফ্রেশ হাওয়ার কথা বলেই চোরটা আমাকে জঙ্গলে নিয়ে যাওয়ার কথা বলছে, সেখানে গিয়েও আমাকে মেরে ওখানেই কবর দিয়ে দিবে। তখনই তাদের কারের পিছনে ভদ্র ছেলে ইউকের পাঠানো পুলিশ চলে আসে। এটা দেখে ইয়েরিম একটু শান্তির নিঃশ্বাস নেয় যে পুলিশ এখন তাকে বাঁচিয়ে নিবে, তাকে আর এত তাড়াতাড়ি কবরে যেতে হবে না। এভাবেই যেতে যেতে পুলিশ তাদেরকে আটকে নেয়। অভদ্র ছেলে গুক পুলিশের গাড়ির ওই সাইডে যায় তাদের সাথে কথা বলার জন্য, আর এই সাইড থেকে ভদ্র ছেলে ইউক আরেকটা পুলিশ অফিসারকে নিয়ে এদিকে আসে আর বলে এই যে অফিসার, এই মাইয়াই হইল চোর। এইসব দেখে ইয়েরিমের মাথায় আসমান ভাঙ্গে পড়ে যে ওই ডেটের পোলা তারে কেমনে ফাঁসায় দিল। তখনই ভদ্র ছেলে ইউক আর অভদ্র ছেলে গুক একে অপরকে দেখতে পায়। জমজ দেখে পুলিশ অফিসাররা অবাক, ইয়েরিমও অবাক। ভদ্র ছেলে ইউক বলে এদিকে কেন আসছস তুই তোর বিচ্ছিরি চেহারা নিয়ে? অভদ্র ছেলে গুক বলে তুই আমার চেয়ে বেশি বিশ্রী দেখতে।
এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। ইয়েরিমের কাছে এখন সবকিছু একদম ক্লিয়ার হয়ে যায়। এদিকে সিউক বাড়িতে এসে আরামে টিভি দেখছিল। তখনই এই দুই ভাই এসে সিউককে প্রচুর ধুলাই করে আর তার অবস্থা এতই খারাপ হয়ে যায় যে তাকে প্লাস্টার করতে হয় তার হাতে। বেচারা সিউক এই হাত নিয়ে ঠিকমতো খাবারও খেতে পারে না, যার কারণে তাকে ছাগলের মতো করে খাবার খেতে হয়। খাবার খেতে না খেতেই বেচারার হাগুর চাপ পেয়ে যায়। সে দৌড়ে ওয়াশরুমে যায়, আরামে হাগু দেয়, কিন্তু বেচারা এই হাত নিয়ে তো টিস্যু ধরতে পারছিল না। সে অনেক চেষ্টা করে কিন্তু না, পসিবল না। আর এজন্য পসিবল না হওয়ায় ছেলেটা হাগু দিয়ে পিছন পরিষ্কার না করেই বাইরে চলে আসে আর এভাবে হাঁটতে থাকে। পাহাড়ে কি কষ্ট। এরপর পরদিন দেখা যায় সিউকের হাত ভালো হয়ে যাওয়ার পর সে এবাংয়ের সাথে দেখা করতে একটা পার্কে এসেছে। এবং যখনই সিউকের কাছে আসছিল তখনই একটা ছেলে এবাংকে সাইকেল দিয়ে ধাক্কা মেরে দিচ্ছিল। সিউক তখন দ্রুত এবাংকে ধাক্কা মারে তাকে বাঁচানোর জন্য আর বলে এখনই তো মরে যাইতা। এই বলে সে এবাংয়ের দিকে তাকালে দেখে এবং তো ওই দূরে পড়ে আছে। এটা দেখে সিউক শক এবং মনে মনে বলে তোর খবর আছে। ওই দিক থেকে পাগলটা চিল্লাতে থাকে এবং কেমনে পড়ছস তুই, পাগল নাকি তুই, রাস্তাঘাটে উষ্টা খেয়ে পড়া যাস। এরপর নেক্সট দিনে দেখা যায় এবাংকেও হাতে প্লাস্টার করতে হয়। বেচারা। এইবার আবার এবাংয়ের বাবা মা তার ফুল 14 গোষ্ঠীকে নিয়ে ট্রিপে গিয়েছে, তাই বাসায় কেউ না থাকায় সিউক তার জন্য খাবার দাবার আনে, তার কেয়ার করে আর তাকে সরি বলে। এবং বলে ওকে ফাইন, তুমি তো আমার বাঁচানোর জন্যই ধাক্কা মারছিলা। সিউক তখন বলে তুমি একা একা খেতে পারবে না, আসো আমি তোমাকে খাইয়ে দেই। তখন সিউক এবাংকে অনেক আদর করে খাইয়ে দেয় আর এবাংয়েরও খেতে না খেতেই হাগুর চাপ পেয়ে যায়। তবে সে সিউকে শরমে বলতে পারছিল না যে তার হাগু পেয়েছে, তাই সে সিউকে বলে আমি আমার হাতটা ধুয়ে আসি। সিউক বলে কিন্তু তোমার হাতে তো প্লাস্টার করা, তুমি এখন হাত পরিষ্কার করতে পারবে না। এবং এটা ভুলেই গিয়েছিল, তাই সে সিউকে বলে না মানে আমি আমার পা ধুবো। সিউক বলে আরে না না তুমি পারবা না, আসো আমি তোমার পা ধুয়ে দিচ্ছি। এবং বলে আরে আমি পারবো। সিউক বলে না না পারবা না, আমি হেল্প করছি। সিউকের জড়াজড়ির কারণে বেচারা এবাংকে সিউকে দেখিয়ে হুদাই পা ওয়াশ করতে হয় এবং পা সাবান দিয়ে ধুয়ে আবার মুছেও ফেলেছে। এটা দেখে সিউক অবাক। সে মনে মনে ভাবে এবং কত ট্যালেন্টেড, সে নিশ্চয়ই পা দিয়ে চপস্টিকও ধরতে পারবে। এরপর সিউকের কারণে এবাংকে হাগু না দিয়ে চলে আসতে হয়। সে বেচারা শরমের কারণে সিউকে হাগুর কথা বলতেও পারছে না, তাই সে সিউকে জিজ্ঞেস করে তুমি কি বাসায় যাবা না, তোমার আম্মু নিশ্চয়ই অনেক চিন্তা করতেছে। সিউক বলে আরে না না কোনো সমস্যা নাই। এটা শুনে এবাংয়ের রাগ উঠে যায়। সে বলে তুই আমার বাসায় আজেরাই কেন বসে আসোস, তোর কি কোনো কাজ কাম নাই, ওয়েবরুম বানাতে হবে না তোর? এইসব শুনে সিউকের অনেক গায়ে লাগে। সে এবাংকে হাক করে বলে থ্যাংক ইউ আমাকে এত জ্ঞান দেওয়ার জন্য। এবাংয়ের তখনই হাগু পড়ে যাচ্ছিল, সে দ্রুত ওয়াশরুমে আসে আর দরজা লাগিয়ে দেয়। সিউক বলে কি হয়েছে এবং কি হয়েছে? তখনই গাধাটার মনে পড়ে যায় যে যখন তার প্লাস্টার হয়েছিল হাতে তখন তার সাথে কি হয়েছিল। সে এবাংকে জিজ্ঞেস করে এবং তুমি কি পারবা তোমার প্লাস্টার করা হাত দিয়ে পিছন পরিষ্কার করতে, তুমি কি সত্যি পারবা? এসব শুনে এবং শক, গাধাটা এসব কি বলছে। সিউক বলে আমি জানি এটা পসিবল না, তুমি একটু শরম না পেয়ে আমার সাথে কথা বলতে পারো। এবং এর তো প্রচুর রাগ উঠছিল এইসব আলতু ফালতু কথা শুনে। সে দরজা খুলে বের হয়। তখনই সিউক বলে এটা কোনো ব্যাপার না, মাঝে মাঝে হাগু দিয়ে পিছন পরিষ্কার না করলেও চলে। এটা শুনে তো এবাংয়ের এত রাগ উঠে সে তার প্লাস্টার করা হাত দিয়েই সিউককে মেরে দেয় আর বলে আমি পানি ইউজ করেছি। সে তাকে প্রচন্ড রাগে ঘর থেকে বেরিয়ে যেতে বলে। সিউক বলে তোমার তো খিদা লাগছে, আমি তোমাকে খাওয়াই দিয়ে আসো, তুমি একা খেতে পারবা না। এবং তখন বলে গাধা আমি তোর মতো এত খাই না, এখন তুই বাসায় যা। সিউক তখন বলে ওকে, এই বলে সে চলে যায় আর এবং ফ্রিজ থেকে কষ্ট করে খাবার বের করে সিউকের মতো করে খেতে থাকে। তখনই সিউক তার বাসায় চলে আসে। সে বলে আমার তোমার জন্য অনেক বেশি টেনশন হচ্ছে এবং আমি তোমাকে একা রেখে যেতে পারবো না, তোমার নিশ্চয়ই খিদা লাগছে, আমি জানি তুমি একা খেতে পারবা না। এই বলে সে এবাংয়ের দিকে তাকালে দেখে সে এবাংকে বলে আহারে অনেক খিদা লাগছে তাই না। এবং তখন রাগে চিল্লায় উঠে আর সিউকে একটা কষায় থাপড় মারে আর বলে বাইর হয়ে যা আমার ঘর থেকে। এত এত মার খাওয়ার পরও সিউক সেখানেই বসেছিল, কারণ আসলে সিউকে এবাংয়ের জন্য অনেক টেনশন হচ্ছিল, যেহেতু তার বাড়িতে কেউ নেই প্লাস তার হাতে প্লাস্টার। একটু পর এবাংয়ের মেজাজ ঠিক হলে সিউক বলে চলো তোমাকে বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। এবং বলে না আমি এভাবে বাইরে যাব না, কারণ আমি মেকআপ ছাড়া বাইরে যাই না। সিউক বলে আরে তোমার তো মেকআপের কোনো প্রয়োজন নাই, তুমি তো এমনিতেই অনেক প্রিটি। এটা শুনে এবাং একটু মুচকি হাসে, কিন্তু সে তবুও বলে না আমি মেকআপ ছাড়া বাইরে যাব না। সিউক তখন বলে ওকে তাহলে আমি তোমাকে করে
দিচ্ছে মেকআপ। এবং প্রথমে এই বিষয়ে রাজি না হলেও পরে রাজি হয়ে যায়। এরপর সিওক এবাংকে একজন মেকআপ আর্টিস্টের মতো সাজিয়ে দেয় আর বলে, চিন্তা করো না, আমি একজন আর্টিস্ট, আমি অনেক সুন্দর করে মেকআপ করতে পারবো। এইসব বড় বড় চাপা মেরে ছাগলটা এবাংকে পেতনি বানিয়ে দেয়। এবাং বলে, দেখি আয় না। সিওক বলে, আরে লাগবে না, তোমার অনেক প্রিটি লাগতেছে, চলো আমরা যাই। এই বলে সে এবাংকে বাইরে পার্কে নিয়ে আসে। এদিকে পার্কে দুইটা মেয়ে বলা বলি করছিল যে এই পার্কে নাকি একটা পাগলি মহিলা ঢুকে গেছে। তারা অনেক ভয়ে ছিল। তখনই তারা সামনে এবাংকে দেখতে পায় আর তাকেই পাগলি ভেবে সেখান থেকে দৌড় মারে। এবং তখন সিওকে বলে, শুনছো তুমি, এই পার্কে নাকি একটা পাগলি আছে। সিওক বলে, ভয় পেও না, আমি আছি। এবং তখন পার্কে বসলে পার্কের সবাই এবাংকে পাগলি ভেবে ভয় পেতে থাকে। এবং তখন বলে, আমার অনেক পিপাসা লাগছে। সিওক বলে, তুমি বসো, আমি তোমার জন্য কিছু কিনে নিয়ে আসি। এরপর সিওক চলে গেলে একটা বাচ্চা পার্কে দৌড়াতে দৌড়াতে এবাংয়ের সামনে এসে পড়ে কান্না শুরু করে দেয়। এবং মানবতার খাতিরে বাচ্চাটাকে উঠাতে যায়, তবে তার হাতের কারণে সে উঠাতে পারে না, তাই সে তাকে পা দিয়ে উঠতে বলে। তখনই বাচ্চার মা দূর থেকে এই দৃশ্য দেখে ভাবে এই পাগলি মহিলা তার ছেলেকে লাঠি মারছে, তাই সে দৌড়ে এসে তাকে সরিয়ে দেয় আর তাকে 2-4টা গালি দিয়ে সেখান থেকে চলে যায় বাচ্চা নিয়ে। এদিকে আমরা সেই আসল পাগলিকে দেখি। রাস্তায় তার সাথে ভুলবশত এবাংয়ের ধাক্কা লেগে যায়। সে এবাংয়ের দিকে আর এবাং তার দিকে তাকাতেই এবাং ভাবে এইটাই সেই পাগলি। সেই পাগলিও ভাবে এইটাই সেই পাগলি। আসলে পাগলি নিজেই জানে না সে যে পাগলি। আশেপাশে মানুষের কথা শুনে সে ভাবে এবাংই পাগলি। মানে ভাবো, সিওক এবাংকে এত সুন্দর করে সাজিয়ে দিছে যে পাগলিও এবাংকে পাগলি ভাবছে। তারা দুজনই ভয় পেতে থাকে, দুই পাগলি একসাথে। এটা দেখে মানুষজন তাদের দেখতে থাকে আর কৌতূহলী হয়ে ভাবতে থাকে এরপর কি হবে, এরপর কি হবে। পাগলি এবাংকে পাগলি ভাবে বলে, হ্যালো, আমি আপনাকে ব্যথা দেইনি তো, আই এম সরি, আপনি যান। এবাংও তখন ভয়ে ভয়ে পাগলির সাথে ভালো একটা ব্যবহার করে সেখান থেকে চলে আসে। এবাং ভাবে, ইস বেঁচে গেলাম। পাগলিও ভাবে, ইস বেঁচে গেলাম। তখনই সিওক আসলে এবাং বলে, কই ছিলে তুমি এতক্ষণ? জানো আমি পাগলির সাথে ধাক্কা খেয়েছি, আর একটু হলে তো আমি মরেই যাইতাম। এবাং বলে, চলো বাসায় যাই। এরপর বাসায় গেলে এবাং নিজেকে আয়নায় দেখলে চিল্লাতে থাকে। তার প্রচুর রাগ ওঠে। সিওক বলে, সরি এবং বলে, সরি বললেই হবে না, তাড়াতাড়ি ক্লিনজিং ওয়াটার দিয়ে আমার মেকআপ উঠিয়ে দাও। সিওক খুঁজে পাচ্ছিল না কোনটা ক্লিনজিং ওয়াটার, তাই সে তাকে জিজ্ঞেস করে কোনটা, এবং বলে সাদা ঢাকনাওয়ালা বোতলটা। আর তারপর এই গাথাটা ক্লিনজিং ওয়াটারের জায়গায় নেইল পলিশ রিমুভার নিয়ে তার চোখে দিয়ে দেয় আর এবাং চিল্লায় শেষ। সিওকের জন্য তাকে একবার হাত আর এইবার চোখ ব্যান্ডেজ করতে হয়। এবং এর মা তার মেয়ের এই অবস্থার কথা শুনে বাড়িতে চলে আসে। এইখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। নেক্সট এপিসোডে দেখা যায় যেহেতু এবাং সিওকে তার বাড়িতে নিয়ে গিয়েছিল, তাই আজকে এবাং এর চোখ ভালো হওয়ার পর সে তাকে তার বাড়িতে নিয়ে এসেছে। সিওকদের বাড়িতে এবাং অনেক এনজয় করে, খাওয়া দাওয়া করে, মজা করে। কিন্তু সিওকের অলস বাবা সবাইকে ডিস্টার্ব করছিল। তার বাবা এক গ্লাস পানিও নিচে ঢেলে খান না। ছোট ছোট বিষয় তিনি সিওকের মাকে ডাক দেন, আমাকে এটা দিয়ে যাও, আমাকে ওইটা দিয়ে যাও। তাই বাড়ির সবাই বাবার প্রতি ডিস্টার্ব হয়ে তার কথা কান দেয় না, পাত্তা দেয় না। তিনি চিল্লায় মরে গেলেও সবাই এমন ভান করে যেন তারা কিছু শুনতেই পাচ্ছে না। সিওক তো এবাংকেও বলে দেয় যে তার বাবা যদি ডাক দেয় তাহলে সে যাতে কান না দেয়। এইসব কিছু বুঝতে পেরে সিউকের বাবা মনে মনে বলে, আচ্ছা তো তোমরা আমারে ইগনোর করতেছো, ঠিক আছে, দেখা যাবে কতদিন এইভাবে আমারে ইগনোর করতে পারো। এরপর দেখা যায় এবং চলে যাওয়ার পর রাতে সবাই ঘুমিয়ে গেলে সিউকের বাবা অনেকগুলো সাউন্ড বক্স এনে বাড়ির বিভিন্ন জায়গায় রেখে দেয় আর সেই সাউন্ড বক্সের মাইক তার কানে লাগিয়ে রাখে। পরদিন সকালবেলা সিওক ওয়েবটুন বানাতে বানাতে ঘুমিয়ে গিয়েছিল। ঘুম ভাঙে তার বাবার ডাকে। তার বাবা তাকে বলে, এক গ্লাস পানি দিয়ে যা। সিওক বুঝতে পারছিল না যে তার বাবার সাউন্ড আসছে কই থেকে। তারপর দেখে বাড়িতে সব জায়গায় এদিকে ওদিকে সাউন্ড বক্স। এভাবে সিউকের অলস বাবা তার মাকেও জ্বালায়। বাড়ির সব সাউন্ড বক্সে তার বাবার কণ্ঠ। তার বাবা কোনো জায়গা বাদ রাখে নাই, সব জায়গা থেকে সবাইকে জ্বালানোর জন্য সাউন্ড বক্স রেখে দিয়েছে। এমনকি বাথরুমেও কেউ হাগু দিতে গেলে সেখানেও সে তাকে কথা বলে বলে জ্বালাবে। সবাইকে বারবার ডাকার কারণে তারা বাধ্য হয় তার অলস বাবাকে এটা সেটা এনে দেওয়ার জন্য। এত সাউন্ডের কারণে সিওক ওয়েবটুন বানাতে পারে না, তার মা টিভিতে স্টার জলসা দেখতে পারে না। তাই এইসবে প্রচন্ড বিরক্ত হয়ে রাতে সিওকের বাবা ঘুমিয়ে গেলে তার মা আর সিওক মিলে বাড়ির সব সাউন্ড বক্স একটা বাক্সে ভরে তাদের বিল্ডিং এর ডাস্টবিনে ফেলে দেয়। তাদের প্রতিবেশীরা ময়লা ফেলাতে এসে ব্র্যান্ড নিউ সাউন্ড বক্স দেখে সবাই একটা দুটা করে নিয়ে যায় নিজেদের বাড়িতে।
তবে এই সাউন্ড বক্সগুলোর মাইক তো ছিল সিউকের বাবার কানে এখনো। তার বাবা ঘুম থেকে উঠে তার সাউন্ড বক্সের মাধ্যমে সিউককে বারবার ডাকে, তবে সিউক না আসলে সে অবাক হয়ে যায়। এরপর তিনি পুরো বাড়িতে সাউন্ড বক্স খোঁজাখুঁজি করে দেখেন সব সাউন্ড বক্স তো ভ্যানিশ হয়ে গেছে। তিনি সিউকের মাকে এই বিষয়ে জিজ্ঞেস করলে সিউকের মা বলে, আরে হইছে, বাদ দাও তো, আমরা তোমাকে আর ইগনোর করবো না, আসো খেতে বসো। সিউকের বাবা তখন বলে ওকে ঠিক আছে, এই বলে তারা খেতে বসে। এদিকে এক প্রতিবেশী নতুন সাউন্ড বক্স পেয়ে মুভি দেখতে বসে পড়ে। মুভিতে তখন নায়ক নায়িকা একে অপরকে কিস করতে যাচ্ছিল, আর এদিকে সিউকের বাবা স্যুপ খাচ্ছিল। আর যেহেতু এই সাউন্ড বক্স সিউকের বাবার কাছে থাকা মাইকের সাথে কানেক্ট করা, তাই লোকটা তখন কিসের সাউন্ড এরকম শুনতে পাচ্ছিল। বেচারা তখন বলতে থাকে এ কেমন বিরল প্রকৃতির কিস। এরপর সিউকের বাবা আজকে আসা ইলেকট্রিক বিলের কাগজটা দেখতে থাকে, আর ওইদিকে মুভিতে নায়ক নায়িকাকে তার প্রপোজ লেটার দেয়। এদিকে সিউকের বাবা বলে ইলেকট্রিক বিলের দিকে একবার তাকায় দেখো, এত বেশি কেন আসছে। প্রতিবেশীও মুভিতে নায়ককে এইসবই বলতে শোনে। নায়ক বলে তোমার উচিত বাড়ির সব লাইট ফ্যান প্রয়োজন না হলে অফ করে দেওয়া। তোমার কি মনে হয় টাকা ইনকাম করা এত সোজা? আরে পিছন ফাইটটা যায়, তুমি কি বুঝবা? মুভিতে নায়িকা এইসব শুনে কাঁদছিল। আসলে নায়িকা তো প্রপোজ পেয়ে কাঁদছিল, কিন্তু প্রতিবেশী ভাবে কি আজব, ইলেকট্রিক বিল একটু বেশি আসছে বলে কেঁদে দিচ্ছে। এদিকে আরেক প্রতিবেশী ঘুমাচ্ছিল, আর অন্যদিকে সিউকের বাবা মাসাজ বানাচ্ছিল ব্যায়াম করে। আর এরপর সিউকের বাবা মা রোমান্টিক কথাবার্তা বলতে শুরু করে, তোমার বডি কত সুন্দর, ইস। এদিকে সেই প্রতিবেশীর ওয়াইফ বাড়িতে এসে দরজার বাইরে থেকে রোমান্টিক কথাবার্তা শুনে তো একদম শকড। সে ভাবে নিশ্চয়ই তার হাজবেন্ড তাকে চিট করছে, তাই সে রাগে রুমে ঢুকে মেয়েটাকে খুঁজতে থাকে। তার বেচারা আরামে ঘুমন্ত স্বামীটা কিছুই বুঝে না তার বউয়ের কি হয়েছে। আজাইর এই বেচারাকে তার বউ মেরে ভর্তা বানিয়ে দেয়। এদিকে আরেক প্রতিবেশী যে কিনা প্রেগনেন্ট ছিল, সে সেই সাউন্ড বক্সের মাধ্যমে একটা বেবি ক্যাসেট লাগিয়ে গান শুনতে বসে। আর ওইদিকে সিউকের বাবা নাচতে নাচতে গান গাচ্ছিল, কে তোমার মা যে তোমাকে জন্ম দিয়েছে, সে তোমার মা, কে তোমার মা যে তোমাকে জন্ম দিয়েছে, সে তোমার মা। ইয়ো ক্যাসেটে এমন ফালতু গান শুনে প্রতিবেশী পুরাই অবাক। বাট সে তখনই দেখে এই আজাইরা গান শুনে তার বেবি তাকে কিক মেরেছে। দ্যাট মিন্স তার বেবি এই গান এনজয় করছে, আর তাই সেও হ্যাপি হয়ে যায়, সেও এই ফালতু গান এনজয় করতে শুরু করে। এরপর কিছুক্ষণ পরে দেখা যায় সিউকের বাবা জুনচুকে কল করেছে। জুনচু বলে কে বলছে, কে? সিউকের বাবা বলে বাবা। ওইদিকে আরেক প্রতিবেশী ঘরের কাজ করছিল তার বেবিকে পিঠে নিয়ে, আর বেবিকে জিজ্ঞেস করছিল, বলো তো সোনা, তুমি তোমার কাকে বেশি ভালোবাসো, বাবাকে নাকি মাকে? তখনই সাউন্ড বক্সে বেজে ওঠে বাবা। এইটা শুনে তো মহিলা পুরাই শক। সে প্রচন্ড ভয়ে তার বেবিকে কোল থেকে সরিয়ে চেয়ারে রাখে। ওইদিকে কলে ঝুনঝু তার বাবাকে বলে, বাবা আমি কফি শপে, বাসায় আসতে একটু দেরি হবে। সিউকের বাবা বলে, আয় তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আমার কাছে আয়। মহিলা পাশ থেকে এইসব শুনে ভয়ে শেষ। সে দ্রুত তার হাজবেন্ডকে কল করে বলে, আমাদের বেবি অলৌকিকভাবে কথা বলছে, তুমি তাড়াতাড়ি বাড়িতে আসো। এরপর কিছুক্ষণ পর আবার দেখা যায় সিউকের বাবা তার এক বন্ধুর সাথে কলে কথা বলছে, আর ওইদিকে আরেক প্রতিবেশী ঈশ্বরের কাছে প্রার্থনা করছিল ঘরে বসে বসে যে, হে ঈশ্বর প্লিজ আমার দিকে চোখ তুলে তাকাও, আমার সাথে কথা বলো, তুমি যা বলবে আমি তাই করব। তখনই সিউকের বাবা তার বন্ধুকে বলে, কেমন আছো? মহিলা হঠাৎ এটা শুনে অবাক। সে ভাবে ঈশ্বর তার সাথে কথা বলছে, সে তো মহা খুশি। সিউকের বাবা তার বন্ধুকে বলে, আমাকে কিছু টাকা ধার দে, আমার দরকার। এটা শুনে মহিলা অবাক। তিনি তার কাছে থাকা পার্সটা লুকিয়ে রাখেন। ওইদিকে সিউকের বাবার বন্ধু বলে, আরে আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা কিছুই নাই। সিউকের বাবা বলে, আরে দে। মহিলা তখন ভয়ে টেবিলে 10 টাকা রাখে। সিউকের বাবা বলে, আরে তুই এত কিপটা কেন? এটা শুনে মহিলা তার সব টাকা দিয়ে দেয়। ওইদিকে সিউকের বাবা তার বন্ধুকে বলে, চল আমরা একদিন একসাথে ড্রিঙ্ক করি, যেদিন তুই ফ্রি থাকবি ওই দিন। প্রতিবেশী তো এটা শুনে পুরাই শক, ঈশ্বর তার সাথে ড্রিঙ্ক করতে চাচ্ছে। সিউকের বাবা বলে, তুই কি আমার সাথে ড্রিঙ্ক করতে চাস না? মহিলা বলে, আরে না না এমন না, অবশ্যই ড্রিঙ্ক করব। সিউকের বাবা বলে, হ্যাঁ তাহলে কালকে আসবো আমি তোর বাসায়। এটা শুনে মহিলা বলে, কি কালকে? দয়া করে কালকে না, আমাকে আরেকটু সময় দিন। এইসব বলে মহিলা কাঁদতে শুরু করে দেয়, কারণ তিনি ভেবেছেন ঈশ্বর হয়তো কালকে এসে তার জান নিয়ে চলে যাবে। বেচারা প্রতিবেশী প্রচন্ড ভয়ে কাঁদতে থাকে। এরপর দেখা যায় সিউকের বাবা ফাইনালি তার কান থেকে সেই মাইকটা খুলেছে। তিনি আর সিউকের মা বসে চা খাওয়ার সময় সিউকের মা বলে, আরে জানো কি হয়েছে? সিউকের বাবা বলে, কি হয়েছে? সিউকের মা বলে, আমাদের উপরতলার মহিলাটা তার হাজবেন্ডকে ডিভোর্স দিয়ে দিছে, কারণ তার হাজবেন্ড নাকি তার বাসায় অন্য মেয়েকে
বেবিকে এনে তাকে চিট করেছে। আর ওই যে 3 তালার কাপল ওদের বেবিকে তো জিনে ধরছে। বেবি নাকি বুইড়া বেটার গলায় কথা বলে। ওঝা এনে ওরা জিন ছাড়ানোর চেষ্টা করছে। এখানেই শেষ না, ওই যে নিস্তালার ভাবি আছে না, ওনার মনে হয় কোনো মানসিক সমস্যা হয়েছে। তিনি খালি সারাদিন ভয়ে ভয়ে থাকেন, কারণ তাকে নাকি কেউ নিতে আসবে। সে নাকি কাল মারা যাবে। সিউকের বাবা বলে, আয় হায়, তার মানে কি পুরো বিল্ডিং এ শুধুমাত্র আমরাই একমাত্র নর্মাল ফ্যামিলি? সিউকের মা বলে, হ্যাঁ, কি আজও একটা পরিবার। এরা ভাবতেছে এরাই নর্মাল ফ্যামিলি পুরো বিল্ডিং এ, অথচ এরাই বিল্ডিং এ আছে বলেই পুরো বিল্ডিং এর মানুষ অ্যাবনর্মাল হয়ে গেছে। এখানেই এই এপিসোডটা শেষ হয়ে যায়। আমি ওই পার্টটা এখানেই শেষ করছি। এই ড্রামার পার্ট 4 আসবে, আর পার্ট 4 এ হতে যাচ্ছে লাস্ট পার্ট। পার্ট 4 এর লিংক আমি কমেন্ট বক্সে আর ডেসক্রিপশনে দিয়ে দিব। আর তাছাড়া তোমরা আমার চ্যানেলে যেয়ে সেখান থেকে প্লেলিস্টে গেলেই তোমরা সবগুলো পার্ট পেয়ে যাবে। আই হোপ তোমাদের কাছে এই ড্রামাটা অনেক বেশি মজা লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে তো জানোই কি করতে হবে। ভিডিওটাতে লাইক করে থ্রিল টাইমকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথেও শেয়ার করে দিও, তাদেরকেও একটু হাসার সুযোগ বানিয়ে দিও। দেখা হবে পার্ট 4 এ। বাই বাই, আল্লাহ হাফেজ।